human and humanity, crime and criminal, judgment and justice, law and order. প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। সাথে আছি আমি অ্যাডভোকেট মাশরুফা হোসেন এবং আমাদের আজকের আলোচনার বিষয় বিচার প্রক্রিয়ায় ফরেনসিক ও বৈজ্ঞানিক সাক্ষ্যের ব্যবহার। এ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন কাজী এম.এইচ সুপন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অব ল, ঢাকা ইউনিভার্সিটি। প্রিয় দর্শক, এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তবে আমাদেরকে কল করতে পারেন টেলিভিশন স্ক্রিনে দেখানো টেলিফোন নম্বরগুলোর মাধ্যমে। তবে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা বিষয়ভিত্তিক প্রশ্নই আমাদের করে থাকবেন। চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন যে ফরেনসিক ও বৈজ্ঞানিক সাক্ষ্যটা আসলে কি এবং এটার কি কি ভাগ রয়েছে। ফরেনসিক্স বা ফরেনসিক সায়েন্স এটা হচ্ছে বৈজ্ঞানিক উপায়ে বিচার প্রক্রিয়ায় সাক্ষ্য সংগ্রহ এবং উপস্থাপন করার একটা পদ্ধতি এবং এটা একটা বিজ্ঞান। এটা একক কোনো বিজ্ঞান নয়, এগুলো বিজ্ঞানের অনেকগুলো শাখা বা প্রশাখার একটা সমন্বয়। বৈজ্ঞানিক সাক্ষ্য হচ্ছে ফরেনসিক সায়েন্সের একটি ফসল। ফরেনসিক সায়েন্স প্রয়োগ করে আমরা এই সাক্ষ্যটা আমরা জোগাড় করি, সংগ্রহ করি এবং এটা উপস্থাপন করি। এবং বৈজ্ঞানিক সাক্ষ্য বলতে আমরা বুঝি প্রতিষ্ঠিত যে বৈজ্ঞানিক নীতিগুলো আছে সেগুলো ব্যবহার করে আমরা যে সাক্ষ্যটা তৈরি করি। যেমন ধরুন, আমার যদি একটা ডিএনএ প্রোফাইল তৈরি করা হয়, এখানে ডিএনএ প্রোফাইল তৈরি করার যে পদ্ধতি বা প্রোটোকলগুলো আছে সেগুলো যদি ঠিক মতো মেনটেন করে 100 কোটি বার আমার প্রোফাইল তৈরি করা হয়, প্রতিটা ফলাফল একই রকম হবে। তাহলে এটা একটা প্রতিষ্ঠিত নীতি বিজ্ঞানের। এই নীতির প্রয়োগটা যখন আমরা বিচার আদালতে করব তখনই আমরা এটাকে বলি বৈজ্ঞানিক সাক্ষ্য বা ফরেনসিক সায়েন্স। ফরেনসিক সায়েন্স বলবো না, এই বিজ্ঞানটা বা পদ্ধতিটা হচ্ছে ফরেনসিক সায়েন্সের ব্যবহার। আচ্ছা, আর এই যে ফলাফলটা সেটা হচ্ছে বৈজ্ঞানিক সাক্ষ্য। আচ্ছা, তো এর কি কি ভাগ রয়েছে? এর অনেক ভাগ তৈরি হয়েছে। আমাদের দেশে ফরেনসিক্স বললেই বিশেষ করে বিচারকরা বা লয়াররা, তারা বা আইনের ছাত্ররা তার ফরেনসিক মেডিসিন বা ফরেনসিক প্যাথোলজি, ফরেনসিক বায়োলজির কথা বলে। ফরেনসিক মেডিসিন এটা ফরেনসিক সায়েন্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, কিন্তু অত্যন্ত ক্ষুদ্র একটা অংশ। আচ্ছা, যেহেতু এটা অনেক প্রাচীন ফরেনসিক মেডিসিনটা এবং বিচার প্রক্রিয়া অনেক বছর যাবত এটা ব্যবহার হয়ে আসছে, যে কারণে সবাই মনে করে এটাই বোধহয় শেষ কথা না। আসলে অনেক ভাগ তৈরি হয়েছে এর মধ্যে। যেমন ধরুন ব্যালিস্টিক্স, আমাকে গুলি করলো, বুলেটটা দেখে বের করা যাবে যে এটা কোন ধরনের অস্ত্রের গুলি। আচ্ছা, এখানে একটা বোমা ফাটলো, এখানে কি ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করা হয়েছে, এখানে ডেটোনেটর কি ব্যবহার করা হয়েছে, এটা কি ধরনের বোমা, এটার জন্য আছে বম্ব এন্ড এক্সপ্লোসিভ ফরেনসিক্স। আচ্ছা, আমি যে অপরাধটা করেছি এটা সাইকোলজিক্যাল ব্যাখ্যা দেওয়া যায়। একটা ক্রাইম সিন দেখে বোঝা যাবে একটা মহিলা খুন হয়ে আছেন, ডেড বডি, এটা কি যৌতুক রিলেটেড মার্ডার নাকি এর সাথে পরকীয়া ঘটিত কোনো বিষয় আছে। শুধু দৃশ্য দেখে একজন ফরেনসিক সাইকিয়াট্রিস্ট উনি বলতে পারবেন এটা হচ্ছে ফরেনসিক সাইকিয়াট্রি। এরকম অনেক ব্রাঞ্চ তৈরি হয়েছে ফরেনসিক সায়েন্সের এবং এগুলো সবগুলোর কম্বিনেশন দিয়ে বৈজ্ঞানিক সাক্ষ্য তৈরি হয়, একক কোনো সাক্ষ্য নয় এটা। আচ্ছা, তো আমাদের দেশে এই ধরনের সাক্ষ্য কতটুকু, মানে সাক্ষী কত ধরনের, কিভাবে আসলে কি ব্যবহার হচ্ছে, কতটুকু ব্যবহার হচ্ছে? আগে একটু বলে রাখা দরকার যে আমাদের যে আইনগুলো, সাক্ষ্য আইন এবং আমাদের দুই ধরনের কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি এবং ফৌজদারি কার্যবিধি, এই আইনগুলো কিন্তু অত্যন্ত পুরনো। যেমন আমাদের ফৌজদারি কার্যবিধি এটা হচ্ছে 1898 সালের, আমাদের যে সাক্ষ্য আইন সেটা প্রায় 150 বছর, 1872 সালের। সেখানে অনেক প্রভিশন আছে। ইভেন আমাদের যেটা দেওয়ানি কার্যবিধি সেখানকার যে 174, তারপরে 464, 509, 509 ক, 510 আমাদের সাক্ষ্য আইন এক্সপার্ট এভিডেন্সের কথা বলা আছে। সমস্যাটা হচ্ছে যে এটা প্রয়োগ যেভাবে হওয়া উচিত ছিল সেটা হয়নি। আর আমাদের বিচারকদের একটা সমস্যা হচ্ছে, আইনে যদি আপনি সরাসরি বলে না দেন তারা মনে করেন এটা বোধহয় আমার প্রয়োগ করা যাবে না, এটা আমার এখতিয়ারের বাইরে। এটা হচ্ছে নিম্ন আদালতের কথা বলছে। যে কারণেই এই যে প্রভিশনগুলো আছে এগুলো সরাসরি পুরো মাত্রা যে ব্যবহার সেটা আমরা দেখিনি। কিছু কিছু জায়গায় ব্যবহার আছে, যেমন ধরেন হ্যান্ড রাইটিং, তারপরে ফিঙ্গারপ্রিন্ট, তারপরে কেমিক্যাল রিপোর্ট যেটা আসে আমাদের, বিশেষ করে ড্রাগের ক্ষেত্রে ডাক্তারদের পোস্টমর্টম রিপোর্ট, এগুলো আসছে আমাদের। কিন্তু এটাই শেষ কথা না।
আরো ভালোভাবে এটা আরো প্রয়োগ হতে পারতো, অনেক প্রয়োগ হতে পারতো। তো এটা কি আমাদের ফ্যাসিলিটিজ এর অভাব বা আমাদের কোন সুবিধাগুলো নেই, কোনো অন্য কোনো কারণে কি এটা হচ্ছে, ব্যবহার হচ্ছে না, নাকি এটা আসলে হচ্ছে এটা সংস্কৃতির বিষয়। গত 150 বছরে আমরা আমাদের যে অপরাধ বিষয়ক সবচেয়ে পুরনো আইন যেটা 1860 সালে, সেখান থেকে এই পর্যন্ত যে সময়টা, এই 150 বছরে আমাদের যে বৈচারিক সংস্কৃতি তৈরি হয়েছে, সেই সংস্কৃতিটা হচ্ছে স্বীকারোক্তি এবং রিমান্ড নির্ভর। আপনাদের একটা তথ্য দেই যে আমাদের দেশে একটা ফৌজদারি মামলায় কনভিকশনের হার কতটুক, এটা নিয়ে বড় স্যাম্পল নিয়ে কাজ হয়নি, কিন্তু যতটুকু জানা যায় যে 9.6%। 1000টা মামলা হলে ট্রায়াল কোর্টে 96টা মামলায় কনভিকশন হয়। তার মূল কারণই হচ্ছে এগুলো প্রমাণ করা যাচ্ছে না। কেন প্রমাণ করা যাচ্ছে না? অনেক বিষয় জড়িত। কেউ পুলিশের দোষ দেয়, কেউ প্রসিকিউশনের দোষ দেয়, কেউ বিচারকদের দোষ দেয়। এটা কারো একক দোষ নয়, এটা একটা আমাদের একটা সামগ্রিক ব্যর্থতার ফসল। কিন্তু একটা মূল কারণ হচ্ছে যে ফরেনসিক এভিডেন্সের উপরে আমাদের নির্ভরতা অত্যন্ত কম, এবং অন্যান্যগুলো প্রায়োরিটি বেশি পাচ্ছে, যার কারণে সাক্ষীর উপর আমরা খুব বেশি নির্ভর করছি। সাক্ষীদের একটা প্রবলেম আছে, সাক্ষীদের ভয়ভীতি দেখানো যায়, সাক্ষীরা মিথ্যা কথা বলতে পারে। এমনকি একজন জেনুইন সাক্ষী, সে তার স্মৃতির একটা বিষয় আছে, একটা সময় সে ভুলে যাবে। এক্স্যাক্টলি, অত স্ট্রং এভিডেন্স আছে, সে যেভাবে দেখেছে জিনিসটা ওইভাবে ব্যাখ্যা করাটা ঠিক না, সে যেভাবে ব্যাখ্যা করছে হয়তো রং এটা। কিন্তু ফরেনসিক এভিডেন্স কিন্তু মিথ্যা কথা বলতে পারে না। এক্স্যাক্টলি। তো ফরেনসিক ও বৈজ্ঞানিক সাক্ষ্য ব্যবহারের সুবিধাগুলো যদি আমাদেরকে একটু খুলে বলতেন। একটা সুবিধা হচ্ছে যে আমরা যেটা বললাম যে আমাদের যে সাফল্যের যে হার ফৌজদারি মামলায়, সেটা বাড়বে, অবশ্যই বাড়বে। পুলিশ এবং বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা বাড়বে। আমরা অনেকগুলো আন্তর্জাতিক মানবাধিকার দলিলের পক্ষ, আমাদের যেগুলো নির্যাতন বিরোধী বা মানবাধিকার রক্ষার জন্য যে সমস্ত আইন আছে সেগুলোর পক্ষ অনেকগুলোরই, বিশেষ করে ক্যাট কনভেনশন। আমাদের দেশে যেটা চলছে সাক্ষী নির্ভর বা কনফেশন নির্ভর যে বিচার ব্যবস্থা, এখানে রিমান্ড ব্যাপকভাবে দেওয়া হচ্ছে, এবং রিমান্ডে কি হয় পত্রপত্রিকায় পড়ি আমরা, হয়তো কিছু ঠিক কিছু ঠিক নয়। মূল সমস্যাটা হচ্ছে এখানে যে আমরা যে সাক্ষ্যগুলো আদায় করছি, কনফেশনগুলো, সেগুলো কোর্টে টিকছে না, অনেকে প্রত্যাহার করছে, এগুলো প্রত্যাহার করে নিচ্ছে। এটা হচ্ছে একটা সমস্যা। এরপরে সমস্যা যেটা, সেটা হচ্ছে আমরা পত্রপত্রিকায় উদ্ধৃতি চিহ্নের ভিতরে কিছু শব্দ দেখি, ক্রস ফায়ার, এনকাউন্টার, এগুলোর যদি প্রেক্ষাপট আমরা দেখি, প্রেক্ষাপট হচ্ছে এই যে কিছু কিছু অপরাধী আমরা দেখেছি যাদেরকে দেশ চিনে, রাষ্ট্র সমাজ সবাই চিনে, এরা যায় কোর্টে যায়, বেল নিয়ে চলে আসে, জেলে যায়, চলে আসে। হয়তো সেই নিরিখে একটা পদ্ধতি বের হচ্ছে, ঠিক আছে এলিমিনেট দেন, কিন্তু এইভাবে কিন্তু এলিমিনেট করা যায় না। আমরা যদি সাক্ষীর উপরে নির্ভরতা কমিয়ে আনতে পারি, সেক্ষেত্রে ফরেনসিক সাক্ষ্যের উপর আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু এদের বিরুদ্ধে যে অপরাধগুলো আমরা খুব সহজে প্রমাণ করতে পারবো। সাক্ষী দ্বারা ভয়ভীতি। আমরা ওই ডিসকাশনে ফেরত আসছি, আমাদের একটা ফোন আছে, একটু ফোনটা অ্যাটেন্ড করে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার একটা কোশ্চেন, আমি সারাই স্টুডেন্ট, জি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সাইদুল ইসলাম। জি বলুন স্যার। রিমান্ডে যে কমিশন আছে, টর্চার করা যাবে না, কিন্তু টর্চার করা হয়। এটা টর্চার করার কিভাবে বন্ধ করা যায়, সময় কিছু বলবেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। রিমান্ডে টর্চার করা হয় কি হয় না, আমরা সেই প্রশ্নে যাচ্ছি না। তো আমাদের বড় বড় যে মানবাধিকার সংস্থাগুলো আছে আন্তর্জাতিক, তাদের একটা অভিযোগ আছে যে রিমান্ডে নিয়ে টর্চার করা হয়। তো আমরা সেই প্রসঙ্গে না গিয়ে বলতে পারি যে রিমান্ড থেকে যদি আমরা নির্ভরতাটা কমিয়ে আনতে পারি, আমরা যদি বৈজ্ঞানিক সাক্ষ্যের উপরে আমাদের নির্ভরতা বাড়াতে পারি, সেক্ষেত্রে কিন্তু রিমান্ডগুলো লাগছে না আমাদের। আর রিমান্ডের কিন্তু দরকার আছে, অবশ্যই। রিমান্ডে টর্চার করাটা ঠিক না, কিন্তু রিমান্ডেরও দরকার আছে। রিমান্ডে নেওয়ার পরে আপনি বেশ কিছু তথ্য তার কাছ থেকে পাবেন, সবকিছুই ব্যালেন্স করে। তো আমরা যে বিষয় নিয়ে আলাপ করছিলাম, আপনি বলছিলেন যে দেখা যায় যে অনেকে গেল এবং বেল নিয়ে চলে আসলো, সেই ব্যাপারটা যদি আবার একটু বলতেন। তো আমরা যদি এটা একদিনে করা যাবে না, এই কালচারটা শুরু করি যে একটা লোক অ্যারেস্ট হওয়া মাত্রই তার মার্কশট, যেটাকে আমরা বলি, তার ছবি, একটা ডাটাবেস থাকবে আমাদের, তার 10 আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আমরা রেখে দিবে, একটা ডাটাবেস তৈরি হবে। এইভাবে আস্তে আস্তে ডেভেলপমেন্ট গুলো হয়। এরপরে তার রেকর্ড আমরা রাখবো, সে বেরিয়ে আসলো, ঠিক আছে, তার গতিবিধি আমরা নজরে রাখবো, সে চাঁদাবাজি কিভাবে করে। এখন ধরেন মডার্ন কতগুলো টেকনোলজি আছে, মোবাইলের ব্যবহার, ইন্টারনেটের ব্যবহার, এগুলোর ব্যবহার বাড়ার কারণে অপরাধের ধরনও পাল্টাচ্ছে। আমরা যদি এখন
এই নতুন নতুন অপরাধের ধরনের সাথে আমাদের যারা তদন্তকারী কর্মকর্তা বা পুলিশ বা সিআইডি যারা আছে তারা যদি পরিচিত না হয়, তাদের যদি এক্সপার্টিস গুলো ডেভেলপ না করে, এবং বিচারকরা যদি পাশাপাশি এই নলেজটা যাদের না থাকে, আসলে আইনের শাসন প্রতিষ্ঠা করা যাবে না এই দেশে। অবশ্যই। আমাদের আরেকটা ফোন আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কাজী মনির বাগেরহাট 4 থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্নটা হলো যে আমি বাগেরহাট কোরবানির ঈদের পরে বেড়াইতে গিয়েছি। আচ্ছা। কিছু লোকের সাথে আমি বসছি কুশল বিনিময় করার জন্য। ওই দিনই আমি ঢাকায় চলে আসবো। আচ্ছা। এই মুহূর্তে আমাকে বাগেরহাটে শরণ পুলিশ গ্রেফতার করলো। আচ্ছা। বললো যে আপনার দ্বারা নাশকতা হতে পারে, আপনি বাগেরহাট চাইলে বিএনপি থেকে নির্বাচন করবেন, এগুলো হতে পারে, এটা আমরা বিশ্বস্ত সূত্রে শুনে আপনাকে গ্রেফতার করলাম, এবং আমাকে জননিরাপত্তা চালান দিল। আমি প্রায় দীর্ঘদিন জেল খাটলাম। এইটা কি আমাকে সঠিকভাবে গ্রেফতার করা হলো কিনা? আচ্ছা, ধন্যবাদ। এই গ্রেফতারের প্রক্রিয়াটা অবশ্যই সঠিক নয়। এটা আমাদের একটা সংস্কৃতি তৈরি হয়েছে, আমরা গত 40 বছর আস্তে আস্তে দেখছি, এবং এই সংস্কৃতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। তো এখানে সন্দেহজনক যে অ্যারেস্ট, এটা পুলিশকে ক্ষমতা দেওয়া আছে, বাট এগুলোর যে সুষ্ঠু প্রয়োগ, সেই প্রয়োগগুলো হয়তো আমরা দেখি নাই এই দেশে। জি, তো ফরেনসিক ও বৈজ্ঞানিক সাক্ষ্য ব্যবহার না করার ফলে যে অসুবিধাগুলো হচ্ছে, এগুলো যদি উল্লেখযোগ্য অসুবিধাগুলো যদি একটু আমি একটা ঘটনার কথা বলি, যেটা আমার নিজের অভিজ্ঞতা। যে একটা মেয়ে, সে সুইসাইড করেছে গলায় দড়ি দিয়ে, আপনার বিছানার চাদর ছিঁড়ে সে দড়ি পাকিয়েছে। তো মামলার যাইও, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, খুব নিষ্ঠাবান পুলিশ অফিসার। উনি ছবি তুলেছেন, এটা ছবি তুলেছেন, এরপরে পোস্টমর্টম হয়েছে, কিন্তু পোস্টমর্টম এসেছে যে এটা সুইসাইড। আচ্ছা। তো পরে মামলা হয়েছে, তার আত্মীয় স্বজন এটা মানেনি, মামলা হয়েছে, এবং সেই মামলার যে বিচারক, সে পোস্টমর্টম রিপোর্ট অ্যাকসেপ্ট করেনি, কারণ ছবিতে যেটা দেখা যাচ্ছে মেয়েটার হাঁটু মাটিতে লাগানো। আচ্ছা। এবং মেয়েটা খুব সাজগোজ করা, তার চুল বেনি করা, এবং দড়িটা বেনির নিচে। বিচারক অ্যাকসেপ্টই করবে না, যেটা এটা হতে পারে না। রাইট। এটা বিচারক বলছেন, কারণ তার ডাক্তার ইজ রাইট, পুলিশ অফিসার সেও ঠিক আছে, বিচারকের তার এই বিষয়ে তার কোনো জ্ঞান নাই। 15 থেকে 25 বছরের মেয়েরা যখন সুইসাইড করে, আর একদিন তারা প্রিপারেশন নেয়। যে মেয়েরা চুরি পরার অভ্যাস আছে, তারা চুরিগুলো একটু, মেয়েরা ভারী কাজ করতে গেলে এমনিতে চুরিগুলো একটু উপরে উঠায়। আচ্ছা। অনেকে লিপস্টিক দেয়, ইভেন যে ঘরে এসে সুইসাইড করে, এই ঘরটা একটু গুছিয়ে এনে এসে। আচ্ছা। এটা ফরেনসিক সাইকিয়াট্রি একটা বিষয়, যেহেতু বিচারক এটা জানেন না, উনি এটাকে উড়িয়ে দিয়েছেন। রাইট। তো এটা সবাইকেই সচেতন হতে হবে এই বিষয়গুলোতে। এবং আমাদের দেশে যে সমস্যাটা তৈরি হয়েছে, ধরেন বাংলাদেশে এখন অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটিতে ল আছে, ল পড়ানো হয়। 23টা প্রাইভেট ইউনিভার্সিটিতে ল ডিপার্টমেন্ট আছে। একটা পাবলিক ইউনিভার্সিটি এবং একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ফরেনসিক সাবজেক্টে একটা কোর্স হিসেবে পড়ানো হয়, আর কোথাও পড়ানো হয় না। তো যে কারণে যারা আইনজীবী হবে বা এদের মধ্যে থেকে যারা বিচারক হবে, তারা এই জিনিসটা জানতে পারছে না। এক্সপার্ট বানানো আমাদের উদ্দেশ্য না, বাট জানতে হবে, জেনারেল নলেজ থাকা, যে না একটা সন্দেহ যাতে তৈরি হয় আমার মধ্যে, এটা শুরু করা উচিত। ল কমিশনের কিন্তু একটা রিকমেন্ডেশন আছে যে আইন শিক্ষায় ফরেনসিক বিষয়টা অন্তর্ভুক্ত করার জন্য। আর আমাদের যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, ওখানে কিন্তু একটা ডিপার্টমেন্ট আছে, ক্রিমিনোলজি ও পুলিশ সায়েন্স, ওখানে কিন্তু এটা পড়ানো হয়। আচ্ছা, আমরা আলোচনায় ফেরত আসছি। একটা ফোন আছে। হ্যালো। হ্যালো। জি জি, একটা ফোন আছে। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি শফিকুল বলছি, কালীগঞ্জ থেকে, কালীগঞ্জ ঝিনাইদহ থেকে। জি বলুন। জি, আমি এখন একটা রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাকে সন্দেহভাজন ভাবে চেক করছে। এখানে কি আমার স্বাধীনতা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকলো কিনা? আপনি বলছেন যে আপনাকে চেক করছে, তাই তো? আচ্ছা, আমি সেটাই বুঝলাম। তো অপ্রাসঙ্গিক, আমাদের বিষয়ের সাথে রিলেটেড না। তো যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, তো আমাদের দেশে যে আপনি বলছেন যে এই ফরেনসিক এভিডেন্সটা অ্যাডমিসিবল করার যে এই কালচারটা যে ডেভেলপ করেনি, এবং এটার আসলে কারণটা কি? আপনি কি মনে করেন যে এটা এই সাক্ষ্য কম ব্যবহার করার আসলে কারণটা কি? কাছাকাছি আইন নিয়ে আমাদের প্রতিবেশী দেশগুলোতে কিন্তু বেশ ভালোভাবে বৈজ্ঞানিক সাক্ষ্য ব্যবহার হয়, কিন্তু আমাদের দেশে এটা ডেভেলপ করেনি। এগুলো অনেকগুলো কারণ আছে। একটা যেটা বললাম যে আমাদের লয়ের কারিকুলামে কোর্সটা নাই, এই সাবজেক্টটা। আরেকটা কারণ হচ্ছে বিচার প্রক্রিয়া যেভাবে আমাদের শুরু হয়েছে, বিশেষ করে আফটার ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশ হওয়ার পরে,
জি, আমাদের একটু দুটো ফোন আছে, আমরা আবার ফেরত আসছি আলোচনায়। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি জাকারিয়া হারুন মুক্তাগাছা থেকে বলছি। জি বলুন। আজকে যে আলোচনার বিষয়বস্তু জি বৈজ্ঞানিক তথ্য এবং পরীক্ষা নিরীক্ষা সহ আইন সম্পর্কে আপনাদের অনুষ্ঠান, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে জি দুর্নীতি এবং আইন এই যে দুটা পরস্পর বিরোধী যে অবস্থা চলছে, আজকে এই যে ফরেন্সিক যে পরীক্ষা নিরীক্ষা, এটা তো অনেক সন্দেহ আছে যে এখানে দুর্নীতি হয়। ওইখানকার কর্মকর্তা কর্মচারী, যেমন ঢাকা মেডিকেল কলেজে জি আমি একটি অ্যাক্সিডেন্টে একটি ডেড বডি আনতে গিয়েছি। সেখানে আমি যাওয়ার পরে আমার কাছে ওই দুই টাকা দাবি করছে, ঘুষ দাবি করছে। আমি ফরেন্সিক ডিপার্টমেন্টের হেডকে বলার পরে উনি আমাকে বললেন যে আপনি রমেশের কাছেই যান। আচ্ছা রমেশ তাকে খুঁজে বের করলাম, তার চেহারা দেখে আমি বুঝতে পারলাম উনি ড্রোন কিনা, আমার মনে হলো বড় ধরনের কোন কর্মকর্তা। বুঝতে পেরেছি। এই যে যারা আইন প্রয়োগ করেন, পুলিশ, ডাক্তার, সমস্ত বিচার প্রক্রিয়ার মধ্যে এই যে দুর্নীতির যে বসবাস, সেটা কিভাবে প্রকৃত আইন প্রয়োগের ব্যবস্থা কিভাবে করা যায় বলবেন কি? আচ্ছা, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমাদের আরেকটা ফোন রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, আমি বরিশাল থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো, কিছু কিছু মামলা মোকদ্দমা পাবলিকে করে, জি করার পরে বাদীকে আর খুঁজে পাওয়া যায় না, পুলিশ হয়রানি হয়। পুলিশ যাইয়া আসামি খোঁজে, জি পুলিশ যাইয়া বাদীরে খোঁজে, সাক্ষীরে খোঁজে। এইটা পুলিশ কেন করবে? সে যে বাদী মামলা করছে তারই তো দায়িত্ব, সে হাজির করবে, কোর্টে হাজির করবে, নাহলে তো সে ভুয়া মামলা করছে। এগুলি কেন কোর্ট অ্যালাউ করে এগুলি? এবং তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ, এরকম নর্মাল আমার জীবনে আমি দেখছি 21-22 তারিখ পর্যন্ত চলছে, অথচ মামলা ফয়সালা হয় না। এই তো সাড়ে কাছে জিজ্ঞাসা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্নটা আসি আমি, চমৎকার একটা প্রশ্ন। এই অভিযোগ আমি কিছুদিন আগে কয়েকটা পত্রিকাতে প্রতিবেদন পড়েছি, পোস্টমর্টেম নিয়ে দুর্নীতির বিষয়টা এখন উঠে এসেছে, বলেছে রমরমা ব্যবসা। জি তারপরে কেমিক্যাল রিপোর্ট যেগুলো আসে বা ব্যালিস্টিক রিপোর্ট বলছে এখানে দুর্নীতি হচ্ছে। এটা দুর্নীতি করার স্কোপ আছে, কি হচ্ছে আমি জানি না। জি এটা বন্ধ করার কতগুলো উপায় আছে। আচ্ছা ফরেন্সিক এভিডেন্স যখন আপনি কোর্টে আনবেন, এর কতগুলো স্ট্যান্ডার্ড এবং নর্ম আছে। আচ্ছা যেমন ধরুন, আমার বিরুদ্ধে অভিযোগ আমি সরকারি একটা ওয়েবসাইট হ্যাক করেছি আমার কম্পিউটার থেকে। এই কম্পিউটারটা যে পুলিশ সিজ করবে, এটা সিজ করার কতগুলো নিয়ম আছে। আমার কম্পিউটার এটা সিজ করে নিয়ে সে কিন্তু অন করতে পারবে না কোনোভাবেই। এই কম্পিউটার থেকে হার্ড ডিস্কটা বের করতে হবে, এটা অন্য একটা কম্পিউটারের সেকেন্ডারি ড্রাইভ হিসেবে এটাকে লাগাবে, এটার একটা ডিস্ক ইমেজ করবে, সেই ইমেজটাকে তারা অ্যানালাইজ করবে এবং তারা দেখবে এখান থেকে কি এভিডেন্স নেওয়া যায়। কিন্তু এটা কোনোভাবে তারা অন্য কোনো কম্পিউটারে বা এটা কম্পিউটার কাছে বুট করতে পারবে না। কেন করতে পারবে না? তাহলে একটা ইমপ্লান্ট করার এখানে একটা স্কোপ আছে। প্রত্যেকটা এভিডেন্স কালেকশন এরকম কতগুলো নর্ম আছে। এই নর্মগুলো যদি আপনি না মানেন, তখন কিন্তু কোর্ট বলবে যে এভিডেন্স কন্টামিনেটেড বা ইমপ্লান্টেড, একটা লোককে ফাঁসানোর জন্য করা হয়েছে, এগুলো মানতে হবে। পোস্টমর্টমের ক্ষেত্রে যেটা অনেক দেশই হয়, যেমন ধরুন মেয়েদের যে স্ট্রাঙ্গুলেট করে মেরে ঝুলিয়ে রাখার যে প্রবণতা বেশ প্রায় ঘটে আমাদের দেশে, এরকম একটা ক্ষেত্রে একটা ডাক্তার প্রথম সে একটা ছবি তুলবে, সে ডিসেকশন টেবিলে ডেড বডি রাখবে, ছবি তুলবে, পোশাক আশাক সরানোর পরে আবার ছবি তুলবে, ফার্স্ট লেয়ার ইনসিশনের পরে সে কাটিলেদের ছবি তুলবে, এবং এই ছবি সে পোস্টমর্টম রিপোর্টের সাথে দিবে। তাতে আস্থা বাড়বে ডাক্তারের উপরে বিচারকের, এবং বিচারকও বুঝতে পারবে যে না, সে যেটা বলেছে এটা ঠিক। এগুলো কিন্তু হচ্ছে না আমাদের দেশে। এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি চালু করা উচিত, এবং ইচ্ছা করলে একটা সুইটেবল মামলা আমাদের উচ্চ আদালত কিন্তু এরকম একটা ডিরেকশন দিতে পারে। তো আমাদের আইনে কি কোনো বাধা আছে? না না, আইনে কোনো বাধা নেই। আইন তো কতগুলো ছাপানো অক্ষর। আইন হচ্ছে আপনি কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন। আমরা ধরে নিই আইন শাসনের ক্ষেত্রে আইনটাকে আমরা এমন ভাবে ব্যাখ্যা করব যেটা জনগণের জন্য সুবিধাজনক। জি অবশ্যই। আমাদের আরেকটা প্রশ্ন আছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপনারা বলতেছিলাম যে মানে আমাকে বুঝতে পারবে, মানে আমি প্ল্যাটফর্ম দিয়ে আসতেছি, এমন সময় রাত্রে প্রায় 3টার সময় মানে আমার ধরে নিয়ে গেছিল খরচ দিয়ে, মানে আমার আধা ঘন্টা মতো করে রাখতে রাখার পরে দিয়ে খরচ সারা দিচ্ছে।
এগুলো কি মানে প্রশাসনের কি জনগণকে হয়রানি করার কাজ না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হ্যালো, লাইন কোথায় কেটে গেছে। তো যেটা বলছিলাম যে আমাদের দেশের সাথে উন্নত দেশের এই প্রেক্ষিতে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এমনিতে বোঝা যায়। প্রথম পার্থক্যটা হচ্ছে সংস্কৃতিগত, যে আমরা একটা বৈচারিক সংস্কৃতি তৈরি হয়ে গেছে আমাদের দেশে। কিভাবে হয়েছে এটা নিয়ে গবেষণা করার দাবি রাখে, যে হয়ে গেছে এটা স্বীকারোক্তি এবং রিমান্ড নির্ভর মোরলেস, এবং এখানে সায়েন্টিফিক এভিডেন্সের উপর নির্ভরতা অত্যন্ত কম। উন্নত দেশে এটা হয়নি। তো এই সায়েন্টিফিক এভিডেন্স বা ফরেনসিক এভিডেন্সটাকে বাড়ানোর জন্য, মানে ব্যবহার বাড়ানোর জন্য আপনি কি মনে করেন যে কি কি করা উচিত এটা ব্যবহার বাড়ানোর জন্য আমাদের দেশে? প্রথম, এখন যারা লয়ার আছেন বা বিচারক আছেন, এদেরকে তো নতুন করে শেখানো যাবে না, এদের একটু ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে যাতে তারা আগ্রহী হন। আইনের কিছু অ্যাডজাস্টমেন্টের দরকার আছে। যেমন ধরুন, আমাদের যে ডকুমেন্টের যে ডেফিনেশন, আমাদের এভিডেন্স একটা সেকশন 3 তে বলা আছে, এইটা যে অ্যামেন্ডেড হয়েছে 2006 সালে, বাংলাদেশে অনেক লয়ার জানেন না এবং বিচারকও জানেন না। এটা আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006 এর সেকশন 87 দিয়ে ওটাকে অ্যামেন্ড করা হয়েছে এবং বলা হয়েছে এখন থেকে ইলেকট্রনিক উপায়ে যে ডকুমেন্ট তৈরি করা হবে সেটাও ডকুমেন্ট। তার মানে এই যে আপনি ভিডিও করছেন এখন, এটাও, এই ভিডিওটা একটা ডকুমেন্ট। অনেক বিচারক, অনেক ছবি আছে জানি, কুপিয়ে মারছে, তার ভিডিও আছে, এটাকে অ্যাকসেপ্ট করবেন না উনি। আচ্ছা, তো আইনের একটা বাধা রয়ে গেছে। আইনের বাধা না, বাট উনি একটু ওনার মধ্যে একটা জড়তা কাজ করে। যেহেতু এই যে প্রেসিডেন্টটা হয়ে আসেনি, সেও এটা অ্যাকসেপ্ট করতে সে হয়তো দ্বিধাবোধ করে আর কি। অ্যাওয়ারনেস দরকার আছে এর পিছনে। প্লাস আমাদের যারা পুলিশ ডিপার্টমেন্ট আছে, এখানে অনেক মেধাবী অফিসার আছেন যারা কাজ করতে আগ্রহী, তাদের লজিস্টিক্স দিতে হবে, তাদেরকেও আপনার ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। তো কারেন্ট যে লজিস্টিক্স বা ফ্যাসিলিটিস আমাদের পুলিশ ডিপার্টমেন্ট বা যারা এখান এই ডিপার্টমেন্টের সাথে রিলেটেড, এগুলো ব্যাপার রিলেটেড, তো যেগুলো এক্সিস্টিং আছে ওগুলো দিয়ে কি আপনি মনে করেন যে এখনো কিছু একটা উন্নতি করা যায়? যেগুলো আছে এগুলো যদি আপনি প্রপারলি ব্যবহার করেন, জি, আদালতের সাথে যদি প্রসিকিউশনের মাধ্যমে পুলিশের একটা ভালো কোঅর্ডিনেশন হয়, এখান দিয়েও কিন্তু চমৎকার একটা আয়রন গ্রিপের মধ্যে নিয়ে আসা যাবে একদম ক্রিমিনালকে, যাওয়ার কোনো রাস্তা নেই। জি, পাশাপাশি আমাদের একটু খেয়াল রাখতে হবে যে সেফগার্ডও রাখতে হবে আমাদের, যাতে এই আয়রন গ্রিপের মধ্যে ফরেনসিক সায়েন্স দিয়ে যাতে আমরা কেউ কখনো একজন নিরীহ লোককে আটকে না ফেলি, হ্যারাস না করি। রাইট, আমাদের একটা ফোন আছে। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি শরীয়তপুর থেকে বলছি। জি বলুন। আমার একটা প্রশ্ন আছে। জি, প্রশ্নটি বলুন। আমি বলতেছি যে এখন দেখা যায় যে ক্ষমতাসীন দল আদালতে গেলে তারা নগদ পেয়ে যায়, আর হলো বিরোধী দল গেলে বিল পায় না, এটার কারণটা কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জি, যেটা আমাদের বিষয় ভিত্তিক না। তো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যেসব অপরাধ হচ্ছে, সেসব অপরাধকারীদের শনাক্তকরণ আমাদের প্রচলিত পদ্ধতিতে কতটুকু সহায়ক? বাংলাদেশে অনেক বড় বড় প্রতিষ্ঠান কিন্তু এই অপরাধগুলো করছে এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। আমাদের যে তথ্য যোগাযোগ প্রযুক্তির আইনের যে 54 ধারায়, জি 54 ধারায় কিন্তু স্পামিং এটাকে বলা হয়েছে এটা ক্রিমিনাল অফেন্স। রাইট। বাংলাদেশ অনেক বড় বড় প্রতিষ্ঠান আমার অনুমতি না নিয়ে, যেহেতু আমাদের ইউনিভার্সিটি টিচারদের নাম্বার ডিরেক্টরিতে থাকে এবং খুব সহজে পাওয়া যায়, জি, আগে টেক্সট মেসেজ পাঠাতো, এখন ফোন করে বলে আপনাকে হার্টের প্রবলেম আছে, আপনি কি ফ্ল্যাট কিনবেন, এগুলো কিন্তু ক্রিমিনাল অফেন্স। জি, সমস্যাটা হচ্ছে আপনি মামলাটা কিভাবে করবেন, এভিডেন্সটা আপনি কিভাবে দিবেন। অনেক বিচারক আছে এই মামলা নিয়ে গেলে ওই ডকুমেন্টে ডেফিনেশন দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে এরকম একটা অবস্থা হবে যে মামলাটা লোকজন আগ্রহ হারিয়ে ফেলবে মামলাটায়। রাইট। তো কিছু অ্যাডজাস্টমেন্ট লাগবে আমাদের আইনগুলোতে। প্লাস এমনিতে যে আমাদের মোবাইল ট্রাঙ্গুলেশন, যেটা সিআইডি এবং পুলিশ ব্যবহার করছে, মোবাইল দিয়ে জিওগ্রাফিক লোকেশন বের করে সে কোন জায়গায় ছিল অপরাধ করার সময়, এই বিষয়গুলো তারা মোটামুটি রপ্ত করে ফেলেছে, ভালো কাজ হচ্ছে এখানে। কিন্তু সাইবার ক্রাইম যেগুলো হচ্ছে আমাদের, এগুলোকে কিন্তু প্রসিকিউট করা খুব ডিফিকাল্ট হবে। আমাদের এখন একটা ডিজিটাল ফরেনসিক ল্যাব হচ্ছে সিআইডি এর তত্ত্বাবধানে, কোরিয়ান গভর্নমেন্ট হেল্প করছে এখানে, হয়তো এটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি এবং ট্রেনিং এর ব্যবস্থা আছে। আচ্ছা, কিন্তু আমাদের যদি বিচার প্রক্রিয়া যেগুলো এবং আইনি যে বিষয়গুলো আছে সেগুলো যদি ঠিকঠাক না হয়, আপনি কিন্তু এটা পারবেন না। আমি যদি সোজা ভাষায় বলি যে আমাদের সাইবার ক্রাইম প্রসিকিউট করার মধ্যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক নাই, আমাকে কন্ট্রাডিক্ট করা আপনার জন্য খুব কঠিন হবে। আসলেই নাই, যদি আইন আছে প্রয়োগ করতে গেলে দেখবেন অনেক রকমের সমস্যা আছে এখানে। তো এক্সিস্টিং কি আইন আছে যেগুলো আসলে ফরেনসিক বা
সায়েন্টিফিক এভিডেন্সটাকে গাইড করছে? আমাদের যেমন একটা আইন খুব চমৎকার করেছে 2012 সালে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, সেখানে সেকশন 6 এবং 7 সেখানে বলা হয়েছে যে ট্রাফিক ডেটা, সিডি, ডিভিডি, কম্পিউটারে যে উপাত্ত যেগুলো আছে, যেগুলো পর্নোগ্রাফিক কাজে বা পিডাফিলিয়ার কাজে ব্যবহার করা হচ্ছে, সেগুলো আনা যাবে। পাশাপাশি এই বিষয়ে যারা অভিজ্ঞ তাদের যে অপিনিয়ন সেটা এভিডেন্স হিসেবে আনা যাবে। আচ্ছা, আমাদের আইসিটি একটা কিন্তু এই ধরনের কোনো প্রভিশন নাই। এখন একটা বিচারক মনে করতে পারে ওই আইনে যেহেতু প্রভিশনটা দেওয়া আছে ওই আইনে সম্ভব, এখানে বলা নাই, আমার এখতিয়ার নাই। বুঝতে পারছি। এই ছোট ছোট কিছু সমস্যা আছে। প্লাস আরেকটা মনে হয় যে আমাদের হাইকোর্ট ডিভিশনকে একটা ক্ষমতা যদি দেওয়া যায়, এভিডেন্স একটা, তাহলে তারা ওটা একটা রুল ক্ষমতা আমরা নিয়মিতভাবে চেঞ্জ করতে পারবো এবং সেইভাবে লয়াররা সেটা দেখবে, জাজরাও, এবং লিগ্যাল ডেভেলপমেন্টটা হতে থাকতো। তো আমরা সময় শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে আবার অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ এবং এটিএন বাংলা দর্শকদের অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। দেখতে থাকুন ল এন্ড অর্ডার, দেখা হবে আবারও।